এটা কি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু রহিমের নাম্বার 85, এটাতে বোঝা যাচ্ছে রহিমের একটা নাম্বার, সে হইতে পারে তার নাম্বার অথবা পরীক্ষার নাম্বার, সে প্রাপ্ত নাম্বার, যে কোনো জিনিস নাম্বার হইতে পারে, বাট একটা অর্থ বোঝা যায়। যেমন আমি স্কুলে যাই, এটা একটা কমপ্লিট ইনফরমেশন। যদি হয়তো আমি স্কুলে যাই আলাদা আলাদা যদি হইতো, তাহলে বোঝাই যেত না যে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। এই আলাদা আলাদা যে কোনো অংশটা হচ্ছে গিয়ে ডাটা, আর যখন এটাকে অর্গানাইজ করা হয় বা অ্যানালাইসিস করা বা প্রক্রিয়াজাত করা হয়, তখন এটাকে বলতেছি আমরা একটা ইনফরমেশন। ডাটা হচ্ছে একটা ক্ষুদ্রতম অংশ, ইনফরমেশনের একটা ক্ষুদ্রতম অংশ, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা মৌলিক অংশ যেটাকে বলতে গিয়ে সেটাকে হচ্ছে গিয়ে ডাটা। তাহলে ডাটা আর ইনফরমেশনের মধ্যে যদি আমরা একটু পার্থক্য দেখি, নরমাল দেখি, দেখেন ডাটা প্রসেস হইতেছে, তারপরে ইনফরমেশন হইতেছে। ডাটাকে যখন প্রসেস করা হয় তখন ইনফরমেশন করা হয়। যে ডাটাটা কি হয়, এটা র ডাটা, আর প্রসেস মানে প্রক্রিয়াজাত বা প্রসেস করা হয়, তারপর আমরা কি করি, মিনিংফুল একটা রেজাল্ট পাই, যেটাকে আমরা ইনফরমেশন বলে থাকি। যে উদাহরণ 10, 20, 30 প্রসেস করা হলে যোগ বা গড় বের করা হলে ইনফরমেশনে গড় 20, 10, 20, 30 এই তিনটার ভিতর প্রসেস করার পর আমরা গড় 20 পাইলাম। এটা কি এই যে প্রসেস করা হলো, যোগ করে গড় বের করা হলো, প্রথম যোগ করার পর তখন 3 দিয়ে ভাগ করার পরে তখন আমরা একটা গড় ডাটাটা পাচ্ছি। এটা হচ্ছে টোটালি একটা জাস্ট একটা ডাটা, তারপর প্রসেস, তারপর আমরা প্রাপ্ত ইনফরমেশনটা বলতেছি। এখন আমরা সেই ডাটা ইনফরমেশনের পার্থক্যটা কি হয়, প্রকৃতিগত, কাঁচা বা অপরিশোধিত, মানে একদম র, কাঁচা বলতে র বোঝানো হয়েছে, আর ইনফরমেশন হচ্ছে প্রক্রিয়াজাত ও অর্থবহ। ঘটনা কিভাবে অগোছালো হতে পারে, এটা গোছালো থাকতে পারে, অগোছালো থাকতে পারে, এই জন্য বলছে অগোছালো হতে পারে, নর্মালি অগোছালো থাকে। সুশৃঙ্খল এবং সাজানো, ইনফরমেশন সবসময় কি হয়, সুশৃঙ্খল থাকে এবং সাজানো থেকে থাকে। অর্থবহ, সরাসরি স্পষ্ট নয়, স্পষ্ট অর্থ প্রদান করে থাকে। ইনফরমেশনে সবসময় স্পষ্ট অর্থ প্রদান করবে, আর ডাটার ক্ষেত্রে কি, এটা সরাসরি স্পষ্ট হইতেও পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা সরাসরি স্পষ্ট নয়। ব্যবহার বিশ্লেষণের জন্য ব্যবহার করা আর সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়। মানে ডাটাটা কিসের জন্য ব্যবহার করা হয়, প্রসেস করার জন্য ব্যবহার করা হয়, আর ইনফরমেশন কি করা হয়, সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়, কারণ সেটা একদম প্রসেস হয়ে গেছে, এখন জাস্ট সিদ্ধান্ত নেওয়া হবে এখন কি করব আমরা তারপরে এই জিনিসটাকে নিয়ে। তাইলে আমরা প্রথম দেখলাম কি ডাটাগুলি কি কি হইতে পারে, ডাটা হইতে পারে একটা অক্ষর, একটা চিহ্ন, একটা ছবি, একটা শব্দ, মানে সাউন্ড, যে কোনো কিছু, আমাদের যে কোনো কিছু একটা ডাটা হয়। আর ইনফরমেশন কি হয়, প্রসেসকৃত ডাটাটাই হচ্ছে একটা ইনফরমেশন, আর এটা হচ্ছে কমপ্লিট একটা সাউন্ড বা কমপ্লিট একটা ইনফরমেশন, একটা অর্থবহ ইনফরমেশন। আর এটা পার্থক্যটা কি বলতেছি আমরা, কয়দিন যে কাঁচা এবং অপরিশোধিত, অগোছালো হতে পারে, সরাসরি স্পষ্ট না, বিশ্লেষণের জন্য, এটা হচ্ছে ডাটার ক্ষেত্রে। আর ইনফরমেশনের ক্ষেত্রে কি, প্রক্রিয়া যাতে অর্থবহ হয়ে থাকে, সুশৃঙ্খল সাজানো থাকে, স্পষ্ট অর্থ প্রদান করে থাকে, সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখি এই যে ডাটাটা থাকে, এই ডাটাটা স্ট্রাকচারের কাঠামো বা গঠনটা কি হয়, সেটা নিয়ে আমাদের কথা। তো প্রথমে যেটা আমরা যে কথাগুলো বলছি, ডাটা এবং ইনফরমেশন এবং এদের পার্থক্য, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, এই জন্য বলা হয়েছে। এবং অনেক সময় এর থেকে ছোট একটা কোশ্চেন চলে আসতে পারে। তো আমাদের মূল হচ্ছে এই ডাটাটা নিয়ে যে কথা বললাম, এই ডাটা স্ট্রাকচার নিয়ে এখন আমরা কথা বলবো। ডাটা স্ট্রাকচার, এই ডাটা স্ট্রাকচার জিনিসটা কি, ডাটা স্ট্রাকচার হলো এমন একটি পদ্ধতি যার মধ্যে ডাটাকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, সংগঠন ও পরিচালনা করা যেতে পারে এবং সহজে অ্যাক্সেস ও প্রসেস করা হয়ে থাকে। যেমন এই ডাটাকে এমন ভাবে স্ট্রাকচার করা হয়, মানে এমন ভাবে এর কাঠামোটা এমন ভাবে গঠন করা হয়ে থাকে, যেখানে আমি কি করতে পারি, কোনো একটা ডাটাকে স্টোর করতে পারি, পরবর্তীতে ওই ডাটাটাকে আমি রিট্রাইভ করতে পারি, এটাকে দিয়ে মানে যা কিছু করা যায়, মানে কি করতে পারি, কোথায় একটা নির্দিষ্ট প্লেসে আমি স্টোর করব, সেখান থেকে প্রয়োজন অনুসারে আমি উদ্ধার করে নিয়ে আসব, এটাকে আপডেট করার প্রয়োজন হতে পারে, এখানে নির্ধারিত পার্সন যাতে অ্যাক্সেস করতে পারে, এই জিনিসগুলো যাতে আমরা করতে পারি, তার জন্য আমার এই ডাটা স্ট্রাকচার প্রয়োজন। এমন একটি পদ্ধতি যার মধ্যে ডাটাকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়, সংগঠন ও পরিচালনা করা যেতে পারে, যাতে সহজে অ্যাক্সেস ও প্রসেস করা যায়, এটা কি ডাটা স্ট্রাকচার।
কারণ ডাটা স্ট্রাকচার কাকে বলে, যদি বলে আমরা এই জাস্ট এতটুকু লিখলে আমাদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অনেক সময় গেল আপনার একটা মার্কেট কোশ্চেন আসলে ডাটা স্ট্রাকচার কাকে বলে। আর ডাটা স্ট্রাকচার প্রধান যে বৈশিষ্ট্যগুলি থাকে, এই বৈশিষ্ট্যগুলি কি? সংগঠিত সংরক্ষণ, অর্গানাইজড স্টোর। আমরা যখন পরীক্ষার সময় লিখবো অবশ্যই এখানে বাংলা ইংলিশ দুইটা একসাথে লিখবো না, হয় বাংলা লিখবো না হয় ইংলিশে লিখবো। এখানে একটা ভি পড়ে গেছে, এই ভি এখানে হবে না, একটু এডিট করে দিই। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি? অর্গানাইজ স্টোরেজ, ডাটা স্ট্রাকচারের প্রধান বৈশিষ্ট্যগুলি। অর্গানাইজ স্টোরেজ, ডাটা স্ট্রাকচার ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানো রাখা হয়। একটা নির্দিষ্ট নিয়মে ডাটা স্ট্রাকচার ডাটাগুলো আমরা সাজিয়ে রাখি। তারপর হচ্ছে এফিসিয়েন্ট সার্চ, মানে হচ্ছে দ্রুত অনুসন্ধান। ডাটা স্ট্রাকচার এমন ভাবে ডিজাইন করা হয় যাতে দ্রুত ডাটাকে খুঁজে বের করা যায়। তাহলে আমরা প্রথমে একটা দেখলাম কি, এরকম ভাবে একটা অর্গানাইজ স্টোরেজ থাকে যেখানে নির্দিষ্ট নিয়মে ডাটাকে সাজানো থাকে। আর এফিসিয়েন্ট সার্চ মানে হচ্ছে দ্রুত অনুসন্ধান করা, যাতে আমরা সহজে ওইখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা থাকে। তারপরে যে ইনসারশন এবং ডিলিশন, যাতে আমরা সহজে সেখানে ডাটাটাকে ইনসার্ট করতে পারি এবং অপ্রয়োজনীয় ডাটাকে আমরা মুছে ফেলতে পারি, কোনো ডাটাকে আমরা যোগ করতে পারি অথবা এখান থেকে বিয়োগ করতে পারি বা বাদ দিতে পারি, সেই ব্যবস্থা থাকতে হবে। মেমোরি এফিসিয়েন্সি, মানে সঠিক ডাটা স্ট্রাকচার ব্যবহার করলে মেমোরি অপচয় কম হয়। ডাইনামিক স্ট্রাকচারের প্রয়োজন অনুযায়ী মেমোরিকে ব্যবহার করে থাকে। মানে মনে করেন যে আমি যখন ডাটাটাকে আমি রাখবো, সেই ডাটাটাকে এমন ভাবে রাখতে হবে যাতে কি আমার যাতে অতিরিক্ত জায়গা নষ্ট না হয়। আমার যেরকম ভাবে ডাটাটা রাখলে আমার অপ্রয়োজনীয় ডাটা মানে স্টোরেজ গুলা মানে প্রয়োজন ছাড়া স্টোরেজ যাতে আমার দখল না থাকে, তাহলে আমার অল্প জায়গার মধ্যে আমার কাজগুলো সেরে যায়। তাহলে আমার প্রচুর স্টোরেজ অপচয় হবে। তাহলে কি হচ্ছে, সঠিক ডাটা স্ট্রাকচার ব্যবহার করে মেমোরি অপচয় কম হয়। ডাইনামিক স্ট্রাকচারের প্রয়োজন অনুযায়ী মেমোরি ব্যবহার করে। ডাইনামিক স্ট্রাকচার মানে যখন আমার যতটুকু জায়গা লাগবে তখন আমার অতটুকু জায়গায় ব্যবহার করা হবে, একবারে আমি অনেকগুলো স্পেস নিয়ে বসে থাকবো না। পুনঃ ব্যবহারযোগ্য, একবার তৈরি করা ডাটা স্ট্রাকচারে বিভিন্ন প্রোগ্রামে পুনরায় ব্যবহার করা যায়। মানে জাস্ট একই ডাটা স্ট্রাকচার যখন আমি বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমার ওই বারবার ডাটা স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন হয় না, একই স্ট্রাকচার দিয়ে আমি সব কয়েকটা প্রোগ্রামে কাজগুলো সম্পন্ন করতে পারি। অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ততা, ডাটা স্ট্রাকচার ডাটা জটিলতা লুকিয়ে সহজে ইন্টারফেস প্রদান করা। এর মানে হচ্ছে এই অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে যে, মনে করেন যে আপনি ব্যবহারকারী, আপনি একজন ইউজার, আপনার ব্যবহারকারীর সামনে আমি ওই জিনিসটাই উপস্থাপন করব যে জিনিসটা ওই ব্যবহারকারীর প্রয়োজন। ডাটা স্ট্রাকচারটাকে এমন ভাবে তৈরি করা হবে যে যেখানে কি যতটুকু আমার দেখা দরকার অতটুকু। যদি মনে করেন যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনি দেখতেছেন স্টিয়ার এবং ব্রেক এবং কি বলে অ্যাক্সেলারেটর, এই জিনিসগুলো দেখতেছেন, কিন্তু এই গাড়ির ইঞ্জিনের ভিতরে কিন্তু ঢাকা যে কভার থাকে, কভারের ভিতরে ইঞ্জিনগুলি অনেক থাকে। এটা সাধারণত টেকনিশিয়ানের দেখার প্রয়োজন হতে হয়। যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তখন সে কিন্তু শুধু ড্যাশবোর্ডের সামনের এই অংশটুকু দেখতে পায়, ভিতরের অংশগুলো দেখতে পায় না। একইভাবে ব্যবহারকারী কি হয়, ভিতরের ডাটা স্ট্রাকচারে যেই জিনিসগুলো আছে এগুলো কি হিডেন করা অবস্থা থাকে, যতটুকু দেখার প্রয়োজন শুধু অতটুকু সে দেখতে পায়। এই যে ঘটনাটা, এটাকে বলে ডাটা অ্যাবস্ট্রাকশন। ডাটা স্ট্রাকচার ডাটাকে জটিলতা লুকিয়ে সহজ ইন্টারফেস প্রদান করে, মানে সহজ ইন্টারফেসটা ব্যবহারিকের সামনে উপস্থাপন করে সিস্টেমটা। ডাটা ব্যবস্থাপনার সুবিধা বড় পরিমাণ ডাটা সহজে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এখানে আমরা কি দেখতেছি যে প্রধান বৈশিষ্ট্য কয়টা আছে, 7টা আছে। এমন হচ্ছে অর্গানাইজ স্টোরেজ, এফিসিয়েন্ট সার্চ, ইনসারশন এবং ডিলিশন, মেমোরি এফিসিয়েন্সি, রেজুলেবিলিটি, অ্যাবস্ট্রাকশন এবং ডাটা ব্যবস্থাপনার সুবিধা। আচ্ছা, কারো কি এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে?
হ্যালো, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় ফিল করেন তাহলে অবশ্যই জানাবেন। না বললে আমি কিছু বুঝবো না কিন্তু। না স্যার, সমস্যা হচ্ছে না। জি, সমস্যা হলে হ্যান্ড রেজ করে অবশ্যই জিজ্ঞেস করবো। সাথে বলবেন, বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি একটু ইয়াটা নিয়ে নেই, হাজিরাটা নিয়ে নেই। তা এর ফাঁকে একটু জিজ্ঞেস করি, সবাই তো রোজা আছেন? ও সেটা জিজ্ঞেস করার কথা জি। না, অবশ্যই এটা জিজ্ঞেস করার কথা না, উচিত না জিজ্ঞেস করা। কারণ এই কারণে উচিত না, কারণ রোজার মাসে তো সবাই রোজা থাকবে, এটাই রোজার মাসে ক্লাস করাটা একটু কষ্টকর হয়ে যায়, ইফতারি করার সাথে সাথে আচ্ছা, কারো যদি কোনো সমস্যা বুঝতে অবশ্যই জানাবেন। এবার আমরা সামনের দিকে আসি, ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা উল্লেখ করো, এটা হচ্ছে আমাদের টপিকস। এই ডাটা স্ট্রাকচার কেন প্রয়োজন? অলরেডি আমাদের যেই বৈশিষ্ট্যগুলি, এর মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছি। আরো কিছু দেখি, তথ্য কাঠামো বা ঘরের মিউট করে আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ, আপনাদের মাইক্রোফোনটা বন্ধ করে রাখার জন্য ধন্যবাদ। যখন প্রয়োজন হবে আমাদের কথা বলার, তখন আমরা মাইক্রোফোনটা অন করে তখন কথা বলবো। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয় আচ্ছা, তথ্য কাঠামো বা ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা। এর প্রয়োজনীয়তা হচ্ছে মানে খুবই বেশি, অনেক প্রয়োজন, ইম্পর্টেন্ট কেন? যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি বা একটা অ্যালগরিদম ডিজাইন করে থাকি, তখন দেখা যাচ্ছে এই স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করার প্রয়োজন হয় যাতে সীমা খাতুন, আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন এখন। শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, জয়েন করে চলে যাচ্ছে। আপনি মিউট করে দেন, তাহলে না, এর সিস্টেমটা অন্যরকম করতে হবে। আচ্ছা, আমরা এই প্রয়োজনীয়তাগুলি কি কি আমরা দেখি। মূলত উল্লেখযোগ্য যে প্রয়োজনীয়তা আছে, সেই চারটা প্রয়োজনীয়তা বলে দিচ্ছে কি কি। দ্রুত ডাটা অ্যাক্সেস অনুসন্ধান, মেমরি ব্যবস্থাপনা, ডাটা প্রয়োজন আছে রিমুভ করে দেন, ঘুরতে এখন বের করে দেন। অনেক ক্লাসে জয়েন করে কথায় কাজে ব্যস্ত ক্লাসের ভিতরে কথা বলতে কেয়ারলেস কিভাবে হয় মানুষ। একটু একটু অপেক্ষা। আচ্ছা, ওনাকে রিমুভ করা হয়েছে নাকি হয়নি দেখি। গ্রুপটা তো আমি না, ওনার মাইক্রোফোনটা অফ করে দেন না, তাহলে হয়ে যায়। Buenos
আশ্চর্য, একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? ক্লাসের ভিতরে অন করে দিয়ে তারপরে কথা বলতেছে, ক্লাসে বিরক্ত করতেছে। এই শিহাব, আপনি কি শুনতে পাচ্ছেন? তোমাকে রিমুভ করে দেন স্যার। এমনিতেই সময় কম। হ্যাঁ, বন্ধ হয়েছে। আর বন্ধ করেনি এখনো। কথা হইলে এতক্ষণ ধরে ওনাকে ডাকতেছিলাম, সে উনি পাশে জয়েন করে ফোন থেকে কোথায় চলে গেছে, কথা বলতেছে বা পাশ থেকে বসে বসে। আউট করে দিছে। আচ্ছা, ওকে, মানে জাস্ট ক্লাসে জয়েন করে দিয়েই ওনারা মনে করেন ওনাদের মধ্যে গল্প করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন তো রমজানের মাস, আসলে সমস্যা, সময় একেবারে কম। আচ্ছা, এই যে আমাদের আবার ফোন দিচ্ছে কেন? পরে কথা বলবো। দ্রুত ডাটা অ্যাক্সেস ও অনুসন্ধান। সঠিক ডাটা স্ট্রাকচার ব্যবহার করলে তথ্য খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। দেখেন, ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা কি? এর মধ্যে দ্রুত ডাটা অ্যাক্সেস অনুসন্ধান করা, মেমরি ব্যবস্থাপনা করা, ডাটা সংগঠন ও করা। হ্যালো সীমা খাতুন, আপনার বুঝলাম না বিষয়টা কি করতেছে, কাজ করা আবার যায় না। আসছে। আশ্চর্য, না আবার আসে আবার আচ্ছা, ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তাগুলি আমরা কি কি দেখতেছিলাম? দ্রুত ডাটা অ্যাক্সেস অনুসন্ধান করা, মেমরি ব্যবস্থাপনা করা, ডাটা সংগঠন পূর্ণ ব্যবহারযোগ্যতা করা, ডাটা মডিফিকেশন সহজ করা, জটিল সমস্যা সমাধানের সহজ করা এবং অ্যালগরিদমের কার্যকারিতা ব্যবস্থাপনা করা যায় এবং টাইম স্পেস ও কমপ্লেক্সিটি নিয়ন্ত্রণ করা যায়। অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার জিনিসটা হচ্ছে কিসের জন্য? যে ডাটা যে স্ট্রাকচার ভাবে আমি ডাটাটাকে সংরক্ষণ করব, আমি আমার ডাটাবেজের ভিতরে এই ডাটা স্ট্রাকচারটা কখন প্রয়োজন হবে? যখন আমরা বড় কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করে থাকি, তখন কি হয় যে আমরা ডাটাকে কোথাও রাখি, আমার ডাটাটা কোথাও থাকে, যেটাকে আমরা ডাটাবেজ বলতেছি। সেই ডাটাবেজটাকে আমরা একটা স্ট্রাকচার, একটা ডিজাইন করে সুন্দর করে ওইখানে রাখি। এমন ভাবে রাখা হয় যেখানে কি হয় যে যেখানে ডাটাটাকে খুব সেফলি থাকে, যেখানে আমি ডাটাকে সহজে ব্যাকআপ নিতে পারি, যেখানে ডাটা সিকিউরিটি মেনটেন করা যায়, যেখান থেকে ডাটাটা আমরা সহজে উদ্ধার করতে পারবো, যেখানে ডাটাকে আমরা এডিট করতে পারবো, মানে আপডেট করতে পারবো, যেখানে প্রয়োজনীয় ব্যক্তি সে ঢুকতে পারবে, অনুমোদিত ব্যক্তি সে অ্যাক্সেস নিতে পারবে, যে অননুমোদিত ব্যক্তিকে সেখানে অ্যাক্সেস পারমিশন থাকবে না, এবং ডাটা সিকিউরিটি মেনটেন করা হবে। এই যে জিনিসগুলি যখন যেখানে যে স্ট্রাকচার, যে কাঠামোর মাধ্যমে যেখানে স্টোর করা হয়, সেটাকে আমরা বলছি ডাটা স্ট্রাকচার। এবং এই ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা হচ্ছে এই কারণে যে এতে করে আমার কি হয় যে ডাটাকে সহজে সেখান থেকে আমরা উদ্ধার করতে পারবো, সহজে সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো, সহজে আমরা সেখানে ইনসার্ট করা, ডিলিশন করা, মানে এই কার্যগুলি করতে পারি, যে কথাগুলি বলেছিলাম, মডিফিকেশন করা। এর মধ্যে দ্রুত ডাটাকে অ্যাক্সেস করা, সহজে দ্রুত সেই ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। এই খোঁজার কথা কেন বলা হইতেছে? দেখেন, মনে করেন যে আপনার এখানে বিলিয়ন ডাটা থাকতে পারে, বিলিয়ন ডাটা থেকে আপনার প্রয়োজনীয় ডাটা আপনি ওখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। সাপোজ মনে করেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ডাটা বেস বা স্ট্রাকচার যদি প্রাইভেটলি চিন্তা করা হয়, গার্মেন্টস প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে পারি। যেমন মনে করেন 1 বছরের ভিতরে একটা ওয়ার্কার যে অ্যাক্সেস করে, এখানে কি অ্যাক্সেস করলো, মনে করেন যে তার 1 মাসের, যে কোনো 1 মাসের বা যে কোনো একটা সপ্তাহের ডাটা আপনি কালেক্ট করতে চাচ্ছেন, সে কয়দিন হাজিরা আছে। তো একটা ডাটাবেজে চিন্তা করেন 1 বছরে যদি একটা প্রতিষ্ঠানে 5000 যদি মাত্র গার্মেন্টস শ্রমিক থেকে থাকে, তাহলে সে কি করে? সকালবেলা অ্যাক্সেস একবার ইনসার্ট করে, দুপুরে লাঞ্চে বাহির হচ্ছে, আবার লাঞ্চে যাচ্ছে, আবার বেলা শেষে আবার বাসায় ব্যাক করতেছে। নরমাল ডাটা, নরমালি একজন লোকের 4বার ডাটা এন্ট্রি হচ্ছে। যদি 5000 লোকের হয়, তাহলে দেখেন কতদিন হইতেছে, কতবার হইতেছে, আর 1 বছরে তাহলে কত ডাটা তার থাকতেছে। ওইখান থেকে নির্দিষ্ট একটা ব্যক্তির 1 সপ্তাহের ডাটা যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে কি পরিমাণ সার্চ করে তাকে নিয়ে আসতে হয় ওই সমস্ত ডাটা থেকে।
তাহলে কি করতে হবে, খুব দ্রুত ডাটাকে অ্যাক্সেস করতে হবে এবং সেখান থেকে ডাটাকে অনুসন্ধান করে খুঁজে বের করে নিয়ে আসার এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র ডাটা স্ট্রাকচার হলেই সম্ভব হয়। আদারওয়াইজ নর্মাল পদ্ধতিতে আমরা যে ডাটাকে স্টোর করি সেখান থেকে সম্ভব না। তারপরে হচ্ছে মেমোরি ব্যবস্থাপনা। মেমোরি ব্যবস্থাপনা ডাটা স্ট্রাকচার এমন ভাবে তথ্যকে সংরক্ষণ করা থাকে যাতে করে সবচেয়ে কম পরিমাণ মেমোরি মানে জায়গা প্রয়োজন হয়ে থাকে। আমরা যখন যে হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইসে ডাটা রেখে থাকি, যদি সেখানে এলোমেলো ডাটা রাখা মানে এই যে এফিসিয়েন্সি বলতেছি, যদি একই ডাটা বারবার রাখা হইতো তাহলে খুব মারাত্মক অবস্থা হতো। এই কারণে এখানে কি হয়, একই ডাটাকে আমরা যত জায়গা প্রয়োজন হয় ওই এক জায়গাতে ডাটাটাকে নিয়ে নিয়ে সেখান থেকে কাজ করবো, এতে করে আমার মেমোরি স্পেস খুব কম প্রয়োজন হয়ে থাকে। ডাটা স্ট্রাকচারকে এমন ভাবে সাজানো হয় যাতে করে খুব কম মেমোরি স্পেস বা স্টোরেজ ডিভাইস আমাদের প্রয়োজন হয়ে থাকে এই ডাটা স্ট্রাকচারে। এই জন্য আমাদের এটা প্রয়োজন। ডাটা সংগঠন ও পূর্ণ ব্যবহারযোগ্য, মানে ডাটা কাঠামোটা এমন ভাবে তৈরি করা হয় যদি আমার এই কম্পিউটারের ভিতরে যতগুলি সার্চিং করা হয়, যত অ্যাপ্লিকেশন করা হয়, যে একই ডাটাবেসের থেকে একই ডাটাকে আমি বারবার ব্যবহার করতে পারবো। ডাটা মডিফিকেশন সহজ বলতে কি, ডাটাকে আপডেট করা। এই যে কিছু স্ট্রাকচার যেমন থাকে লিংক লিস্ট, সহজে তথ্য যোগ বিয়োগ বা পরিবর্তন করা যায়, ইজিলি ডাটা মডিফিকেশন করতে পারি। মানে এটা যোগ করা বিয়োগ করা, এখানে বুঝে দিয়েছে যোগ করা মানে ইনসার্ট করা, বিয়োগ করা মানে ডিলিশন করা। মানে এখানে আমি কোনো কিছু বাদ দিয়ে দিয়েছি, যেটাকে বিয়োগ করা বোঝানো হয়েছে। যোগ করা মানে এখানে কোনো ডাটাকে ইনসার্ট করার প্রয়োজন হতে পারে। যেমন মনে করেন আপনার ডাটাকে ইনসার্ট করা হয়েছে কিন্তু আপনার বার্থডে অ্যাড করা হয়নি, তাহলে আমি বার্থডে অ্যাড করতে পারি, এটা হচ্ছে ইনসার্ট করা। বা নামের ক্ষেত্রে, অথবা আপনার মনে করেন যে অভিজ্ঞতা আছে বা পরবর্তীতে মানে ইনসার্ট করা যেটা বুঝে, অথবা মনে করি ডাটাবেজের ভিতরে আরেকটা ব্যক্তি, একজন এমপ্লয়ার যোগ হয়েছে, সেই এমপ্লয়ারকে অ্যাড করেছে। বা একটা স্টুডেন্ট যদি আমি চিন্তা করি, স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে নতুন করে, তার ডাটাটা ইনসার্ট করার প্রয়োজন হতে পারে। বা কেউ এখান থেকে চলে গেছে, তার এখানে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। জটিল সমস্যা সমাধানের জন্য জটিল সমস্যার সমাধানের জন্য সহজ করে। সিম্পলিফাই কমপ্লেক্স প্রবলেম, মানে কঠিন প্রবলেমকে সহজ করে তোলে। যেমন ট্রি, গ্রাফ ইত্যাদি কাঠামো ব্যবহার করে জটিল সমস্যার সমাধানকে সোশ্যাল নেটওয়ার্ক ও রুট প্ল্যানিং ইত্যাদি সহজ হয়। মানে এই জিনিসটা কিরকম, এটা ডাটা স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার আমাদের আছে। বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার আছে। যেমন আচ্ছা, ডাটা স্ট্রাকচার থাকে, যেমন আমাদের সামনে দেখবো ডাটা স্ট্রাকচার প্রকারভেদ। যেমন ট্রি এক ধরনের ডাটা স্ট্রাকচার আছে, গ্রাফ, এই ডাটা স্ট্রাকচার যে বিভিন্ন ধরন আছে। আর এই দুইটার মাধ্যমে আমরা কি করতে পারি, কাঠামো বিভিন্ন জটিল সমস্যা সমাধান করতে পারি। ট্রির মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক এবং রুট প্ল্যানিং এর ইত্যাদি সহজ হয়ে থাকে। রুট প্ল্যানিং হচ্ছে ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেমন মনে করেন যে একজনের নিচে আরেকজন, আরেকজনের নিচে আরেকজন থাকে, একজন থেকে দুইজন যুক্ত হইতেছে। যেমন মনে করেন যে আপনি যে সোশ্যাল মিডিয়া সার্কিটের মধ্যে কি করা হয়ে থাকে, যেমন আপনি কারো ফ্রেন্ড হয়ে থাকেন বা আপনার ফলোয়ার থেকে থাকে, ফলোয়ারদের আন্ডারে ফলোয়ার থাকতে পারে। এই যে একটা গ্রাফিং সিস্টেমটা থাকে, এই জিনিসগুলা এগুলি ডাটাবেজের ভিতরে এক ধরনের ডাটাবেজ সিস্টেম। তো এইগুলি কি যে সিম্পলিফাই করা হয় কমপ্লেক্স প্রবলেমকে, যত কমপ্লেক্স প্রবলেমগুলো সহজে এটা কি সমাধান করা যায় ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। অ্যালগরিদমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, এফিসিয়েন্সি অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন। তো এই ডাটা স্ট্রাকচারের মাধ্যমে কি করতে পারি আমরা, যে যখন কোনো অ্যালগরিদম তৈরি করা হয়, যে একটা কমপ্লেক্স মানে অ্যালগরিদম বলতে ভুল হবে, যেটা অ্যালগরিদমকে আপনি যত দক্ষতার সাথে ইমপ্লিমেন্ট করা যায় ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। প্রতিটি অ্যালগরিদম কার্যকারিতা নির্ভর করে, তার উপর ভিত্তি করে গড়ে ওঠে ডাটা স্ট্রাকচারের উপরে। প্রতিটি অ্যালগরিদম কার্যকারিতা নির্ভর করে, প্রতিটি অ্যালগরিদম কার্যকারিতা নির্ভর করে, তার উপর ভিত্তি করে গড়ে ওঠা ডাটা স্ট্রাকচারের উপরে। ডাটা স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কি হয়েছে, এই অ্যালগরিদমের কার্যকারিতা নির্ভর করতেছে। টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। আপনাদের কি করতেছে, যে সময় এবং স্পেস এই দুইটা জিনিস আপনার মেমোরি যেই স্পেসটা সেটা সংরক্ষণ করে, মানে সেই আপনাকে কমিয়ে দেয়, পারফরম্যান্স বাড়ায় দেয়। এবং আপনার কি করছে, স্পেস কমপ্লেক্সিটি কমাইতেছে, মানে আপনার মেমোরির জায়গাটা কমাইতেছে এবং সময়টা বাঁচাইতেছে, দ্রুত আপনাকে সেই কাজটা সম্পন্ন করতেছে।
তাহলে অ্যালগরিদমের প্রয়োজনীয়তা কি কি দেখতেছি? দ্রুত ডাটা অ্যাক্সেস অনুসন্ধান, মেমোরি ব্যবস্থাপনা, ডাটা সংগঠন ও পূর্ণ ব্যবহারযোগ্যতা করা, ডাটা মডিফিকেশন সহজ করা, জটিল সমস্যা সমাধান সহজ করা, অ্যালগরিদম কার্যকারিতা বাস্তবায়ন করা যায়, টাইম ও স্পেস কমপ্লেক্সিটি নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। এটা হচ্ছে তথ্য সংগঠনের প্রয়োজনীয়তা। তথ্য কাঠামোর প্রয়োজনীয়তা বা ডাটা কাঠামোর প্রয়োজনীয়তা। এখানে তথ্য বলা হয়েছে, তথ্য, ডাটা বা ইনফরমেশন বলতেছেন। এবার আমরা স্ট্যান্ডার্ড ডাটা টাইপ উল্লেখ করি। আচ্ছা, উল্লেখ করো। ডাটা টাইপ কয় ধরনের হয়ে থাকে? আমরা যখন এই ডাটার কথা বলতেছিলাম, এই ডাটাকে বলতেছিলাম কি কি টাইপের ডাটা থাকে। প্রথম দিকে আসি আমরা, একদম শুরু থেকে। সংখ্যা, অক্ষর, চিহ্ন, ছবি, শব্দ, এই বিভিন্ন ধরনের ডাটার কথা বলছি। এই ডাটাগুলির ভিতরে আমরা বিভিন্ন ভাবে আবার ভাগ করা হয়েছে। দেখেন, এই টাইপগুলি ভাগ করা হয়েছে কি? সংখ্যাগত ডাটা টাইপ। নিউমেরিক ডাটা টাইপ কয় ধরনের হয়ে থাকে? নিউমেরিক ডাটা টাইপ হচ্ছে আইএনটি, ফ্লোট এবং ডাবল। আইএনটি বলতে বোঝায় কি? ইন্টিজার টাইপ। যখন কোন নিউমেরিক ডাটা টাইপকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং ডাবল টাইপ। ইন্টিজার টাইপ মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা হইতে পারে মাইনাস ডাটা হইতে পারে, নেগেটিভ ডাটা হইতে পারে, পজিটিভ ডাটা হইতে পারে, তবে সেটা পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ থাকবে না। আর ফ্লোট টাইপ হচ্ছে কি? ভগ্নাংশ ডাটা, বা যেটাকে বলছে ভাসমান বিন্দু, দশমিক সংখ্যা থাকে যেটাকে, মানে যেমন মনে 3.14, এটা নেগেটিভ সাইন থাকতে পারে, পজিটিভ সাইন থাকতে পারে। 3.14 মানে পজিটিভ, মাইনাস 2.5 মানে এটা হচ্ছে কি? ভগ্নাংশ বা ছোট। যেমন ভগ্নাংশ সংখ্যার দশমিকের পরে সংখ্যা কম থাকবে। আর ডাবল টাইপ মানে হচ্ছে বড় সংখ্যা থেকে থাকে, সাধারণত আরো নির্ভুল দশমিক সংখ্যার জন্য দশমিকের পরে আরো বেশি পরিমাণ সংখ্যা থাকে, এটাকে বলা হচ্ছে ডাবল টাইপ। ইন্টিজার টাইপ আইএনটি দিয়ে প্রকাশ করা হয়, ফ্লোট টাইপ, ডাবল টাইপ। এটা হচ্ছে আমার কি? নিউমেরিক ডাটা টাইপের মধ্যে। তারপর আছে বুলিয়ান ডাটা। বুলিয়ান ডাটা বলতে বোঝা যাচ্ছে মানে দুইটা সেকশন থাকবে। বুলিয়ান টাইপে সাধারণত দুইটা থাকে, হয় সত্য মিথ্যা অথবা ট্রু ফলস। বাংলায় বলছি সত্য মিথ্যা অথবা ট্রু ফলস বোঝানো হয়, সত্য আর মিথ্যা। এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা টাইপ। তারপর হচ্ছে অক্ষর ভিত্তিক ডাটা টাইপ। অক্ষর ভিত্তিক মানে হচ্ছে কিরকম? যে ক্যারেক্টার ভিত্তিক যে ডাটা টাইপ থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার আর একটা হচ্ছে স্ট্রিং। যেমন সিঙ্গেল ক্যারেক্টার কি হয়ে ধরে এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এবং বড় হাতের হইতে পারে, 0 থেকে 9 পর্যন্ত। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলি হচ্ছে কি একটা ক্যারেক্টার। ক্যারেক্টারকে দেখেন, একটা জিনিস দেখেন, আপনার সিঙ্গেল কোড দিয়ে উল্লেখ করা হয়েছে। সিঙ্গেল কোড, আমাদের কোড হয় দুই ধরনের, ডাবল কোড থাকে আবার সিঙ্গেল কোড থাকে। সিঙ্গেল কোড হলে দেখেন সিঙ্গেল একটা ক্যারেক্টারকে বোঝানো হয়, এসে ক্যারেক্টার টাইপ ডাটা, যেটাকে সংক্ষেপে বলা হয় কার, CHAR, কার, একটি অক্ষর ডাটা থাকে। আর স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ মানে একটা ওয়ার্ড থাকবে। স্ট্রিং টাইপ ডাটার মধ্যে একটা ওয়ার্ড থাকে। এখানে এক্সাম্পলে বোঝানো হয়েছে হ্যালো অথবা বাংলাদেশ। দেখেন কতগুলি ক্যারেক্টার একসাথে মিলে ডাবল কোটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ডাবল কোটেশন ইউজ করা হয়েছে। এখানে ডাবল কোট দিয়ে বোঝানো হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। তারপরে এগ্রিগেট ডাটা টাইপ। এগ্রিগেট ডাটা কিরকম থাকে? যেমন মনে করেন অ্যারে, লিস্ট, ট্যাপল, সেট, ডিকশনারি, ম্যাপ। এখানে দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। স্যার মানে গত সপ্তাহ তো ক্লাসটা অ্যাবসেন্ট হয়ে গেল আমার, দুঃখিত। আজকে এখন যোগদান করলাম। ও আচ্ছা, একটু দেরি হয়ে গেছে আপনার যোগদান করতে করতে। জি স্যার। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনার ক্লাস করি আমরা এখন, যেহেতু একটু দেরি হয়ে গেছে, পরে ভিডিওতে আপনারা একটু দেখে নিন, আপনাদের ভিডিও দেওয়া হবে। আচ্ছা, তারপরে আমরা কি বলছি? এগ্রিগেট ডাটা টাইপ। এগ্রিগেট ডাটা টাইপটা হচ্ছে কি কি আছে? অ্যারে আছে, লিস্ট আছে, ট্যাপল আছে, সেট আছে এবং ডিকশনারি বা ম্যাপ আছে। তো অ্যারেটা কিরকম? অ্যারে হচ্ছে একই ধরনের একাধিক ডাটা একসাথে থাকে। যেমন মনে করেন যে একই ধরনের ডাটা কিরকম, যেমন স্টুডেন্ট, একই টাইপের ডাটা।
স্টুডেন্টের নেম, সরি স্টুডেন্ট বলে ভুল হবে, স্টুডেন্ট নেম কি একই ধরনের ডাটা। যদি হলো মনে করেন যে আপনি স্টুডেন্ট রোল নাম্বার একই ধরনের ডাটা, অনেক জনের, 5 জনের, 10 জনের এরকম থাকে, যেমন মনে করি যে 1 2 3 4 এরকম হচ্ছে একই ধরনের ডাটা, এটাকে আমরা কি বলছি অ্যারে। তারপর হচ্ছে লিস্টের মধ্যে থাকতেছি যেমন কোনো আপেল বানানা এরকম। এই যে পরিবর্তনযোগ্য মাল্টিপল ডাটা তালিকা, যেটা হচ্ছে পরিবর্তনযোগ্য থাকে, একই ধরনের একাধিক ডাটা একসাথে রাখা হয়ে থাকে। অ্যারে ডাটা সাধারণত কি পরিবর্তন করা একটু কঠিন, লিস্টের ডাটা পরিবর্তন করা সহজ হয়। টাপল অপরিবর্তনযোগ্য মিউচুয়াল ডাটা, মানে একই ধরনের মানে বিভিন্ন ধরনের ডাটা একসাথে রাখা যায়, মিউচুয়াল করে রাখা হয় থাকে, সেটাকে বলছে অপরিবর্তনযোগ্য তালিকা। একটা তালিকা যেটা মিউচুয়াল থাকে, দেখেন 1 2 3 আবার একই ডাটা বারবার থাকতেছে, তবে এটা মিউচুয়ালেবল। সেট ইউনিক সেট বা কোনো ডুপ্লিকেট নেই, একটা সেট অফ ডাটা থাকে কিন্তু কোনো ডুপ্লিকেট থাকবে না, এটাকে বলছে সেট। ইউনিক ডাটা, কোনো ডুপ্লিকেট নেই, একই ধরনের ডাটা সেট, কিন্তু টাপের মধ্যে কি থাকতেছে, এই যে একই ধরনের ডাটা দুইবার থাকতেছে, এক আছে আবার এক আছে। আর অ্যারে কি একই টাইপের অনেকগুলি ডাটা একসাথে থাকতেছে, সেটা হচ্ছে অ্যারে। আর লিস্টের মধ্যে কি পরিবর্তনযোগ্য, যেটা হচ্ছে পরিবর্তনযোগ্য অনেকগুলি ডাটা থাকতেছে। আর ডিকশনারি ম্যাপ কি ভ্যালু পেয়ার ডাটা থাকে, যেমন মনে করেন যে এখানে নেম, এখানে লিমা এজ 25, এই যে এখানে দেওয়া আছে, মানে কি নেম কি লিমা, এইটা একটা মিলে একটা পেয়ার, এজ 25 এই দুইটা মিলে একটা পেয়ার, এই যে পেয়ার টাইপ ডাটা, যে কি ভ্যালু পেয়ার ডাটা, এটা হচ্ছে ডিকশনারি অফ দ্য ম্যাপ। তাহলে এগ্রিগেট ডাটা থাকে আমাদের কি কি রকম, অ্যারে থাকতেছে, লিস্ট থাকতেছে, টাপল থাকতেছে, আর হচ্ছে সেট, ডিকশনারি ম্যাপ। এই হচ্ছে আমাদের ডাটা টাইপের মধ্যে বেসিক। এছাড়া আরো বিস্তারিত অনেক আছে, এখানে সংক্ষেপে দেওয়া আছে। এই যে কি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ ডাটা, কয়েক রকম ডাটা আছে। সংখ্যাগত ডাটা টাইপের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। বুলিয়ান টাইপ ডাটার মধ্যে আছে সত্য মিথ্যা বা ট্রু ফলস। আর অক্ষর ভিত্তিক ডাটার মধ্যে আছে কি কার আর স্ট্রিং। আর এগ্রিগেট ডাটা টাইপের মধ্যে আছে অ্যারে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এবং ম্যাপ। তারপর আমরা দেখি ডাটা স্ট্রাকচার, টাইপ অফ ডাটা স্ট্রাকচার। এখন দেখি এই ডাটা স্ট্রাকচারের বিভিন্ন ধরনের টাইপ দেখি। প্রথম দেখছিলাম এগুলি ডাটা টাইপ, আর এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার টাইপ। প্রথমটা দেখলাম কি ডাটা টাইপ। ডাটা টাইপ কয় প্রকার আবার একটু বলি। সংখ্যা ভিত্তিক আছে 2 ধরনের 3 ধরনের, ইন্টিজার, ফ্লোট, ডাবল। বুলিয়ান ডাটা টাইপের মধ্যে আছে ট্রু ফলস বা সত্য মিথ্যা। অক্ষর ভিত্তিক বা ক্যারেক্টার স্ট্রিং এর ভিতরে আছে ক্যারেক্টার এবং স্ট্রিং টাইপ। আর এগ্রিগেট বা কালেকশন সিস্টেমের মধ্যে আছে অ্যারে, লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি। আর ডাটা স্ট্রাকচারের ভিতরে দেখেন কয়েক ধরনের আছে। প্রাথমিক ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে ইন্টিজার, যেটা ওই সময় পড়েছিলাম, একই জিনিস আসতেছে। ফ্লোট বা ডাবল, দশমিক ভিত্তিক পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, অক্ষর। বুলিয়ান টাইপের মধ্যে সত্য মিথ্যা, আর পয়েন্টার, দিক নির্দেশনা। এটা হচ্ছে প্রাথমিক ডাটা স্ট্রাকচার বা প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। একটু এদিকে সরে, এগুলি হলো প্রোগ্রামের ভাষা বিল্ট ইন ডাটা টাইপ। এগুলি হচ্ছে টোটালি বিল্ট ইন ডাটা টাইপ থাকে। ইন্টিজার টাইপ, দশমিক, অক্ষর, সত্য মিথ্যা বা দিক নির্দেশনা। আর হচ্ছে অপ্রাথমিক বা নন প্রিমিটিভ এর মধ্যে এগুলি অনেকগুলি ডাটাকে একত্রে ধরে রাখতে পারে, আর ব্যবহারকারী নিজে তৈরি করে থাকে। এগুলি কি করতে, নন প্রিমিটিভ কি করে, ব্যবহারকারী নিজে তৈরি করে, বা কম্পোজিট ডাটা স্ট্রাকচারও বলা হয়। অপ্রাথমিক বা যৌগিক, তো যৌগিক মানে কম্পোজিট ডাটা স্ট্রাকচার। এটা হচ্ছে নন প্রিমিটিভ বা কম্পোজিট ডাটা স্ট্রাকচার, আর এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। এটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে আছে ট্রি এবং গ্রাফ। দেখুন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে কি অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। দেখেন এই অ্যারে সম্পর্কে আমাদের আলাদা চ্যাপ্টার আছে, লিঙ্ক লিস্টের ভিতরে আলাদা চ্যাপ্টার আছে, স্ট্যাক আলাদা চ্যাপ্টার এবং কিউর উপরে আলাদা চ্যাপ্টার, আলাদা পুরো চ্যাপ্টার। এতই ডিটেইলস বর্ণনা করা আছে ওইখানে আমরা দেখব একটা অ্যারে দিয়ে কিভাবে ডাটা স্ট্রাকচার করা হয়, সেখানে এর অ্যালগরিদম তৈরি দেখব প্রতিটা ক্ষেত্রে, অ্যারের ক্ষেত্রে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, স্ট্যাকের ক্ষেত্রে এবং কিউর ক্ষেত্রে বিস্তারিত আলোচনা আছে, এবং প্রতিটা আলাদা আলাদা চ্যাপ্টার করে উল্লেখ করা আছে। এখানে জাস্ট প্রথম দিকে আমরা হিংস দেখতেছি। তো আমাদের ডাটা স্ট্রাকচারের ভিতরে প্রথম কি প্রিমিটিভ যে ডাটা স্ট্রাকচার টাইপ দেখতেছি কি কি, ইন্টিজার, ফ্লোট, ডাবল, অথবা ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান, আর আছে পয়েন্টার।
তারপর আছে অপ্রাথমিক বা যৌগিক ডাটাগুলি কি করা হয়, ইউজার তৈরি করে থাকে এগুলি। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে দেখতেছি কি কি, অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক এবং কিউ। আর নন লিনিয়ার মধ্যে আছে কি কি, ট্রি এবং গ্রাফ। এখন দেখেন লিনিয়ার মধ্যে কি হচ্ছে, অ্যারে মানে এক ধারাবাহিকতা থাকতেছে, এবং লিঙ্ক লিস্টের মধ্যে একই রকম, স্ট্যাকের মধ্যে একটা ধাপে থাকবে, কিন্তু এটা কি নন লিনিয়ার, কোনো লিনিয়ার মেনটেন করতেছে না। তারপর আছে ফাইল ডাটা স্ট্রাকচার, টেক্সট ফাইল এবং বাইনারি ফাইল। টেক্সট ফাইল এবং বাইনারি ফাইল, দেখেন দুই ধরনের ফাইল সিস্টেম দেখতেছি। এর ভিতরে আমরা পার্থক্য, আমরা বর্ণনাটা আবার দেখি। আমরা ডাটা স্ট্রাকচার, স্যার এর কাজটা কি স্যার? এর কাজটা হচ্ছে সে ডাটা স্ট্রাকচার, মূলত আমরা তো জানি কি যে এর কয় ধরনের হইতে, বিভিন্ন ধরনের দেখি, দ্বিমাত্রিক এর, ত্রিমাত্রিক এর আমরা দেখেছি, মানে শুনেছি আমরা এসব সম্পর্কে, হয়তো বা অনেকে শুনেছেন কিনা আমি জানি না। তো এর মধ্যে মূলত কি করা হয়, একই টাইপের একাধিক ডাটা রাখা হয়। এরটা হচ্ছে এক ধরনের বাক্সের মতো, বক্স বলতে পারেন, যে বক্সের মধ্যে ফিক্সড করা থাকে যে একই টাইপের ডাটা রাখতে পারবে। যেমন মনে করেন আপনার একটা বাসার মধ্যে অ্যাকোয়ারিয়াম আছে, তো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আপনি কি রাখতে পারেন, আপনার মেন উপাদানের কথা আমি বলতেছি, আপনি এখানে মাছ রাখতেছেন, 10টা মাছ রাখতে পারবেন। এরকম এর একটা ফিক্স থাকে, যেমন আমরা 5টা এলিমেন্ট থাকবে, 5 এলিমেন্ট থাকবে, তবে সেই 5টা এলিমেন্ট একই রকম থাকবে, এটাকে আমরা বলতেছিলাম অ্যারে। অ্যারের এক্সাম্পল এই যেমন দেখেন, এখানে আমরা একটু দেখতেছি সামনের দিকে, আমাদের অ্যারে সম্পর্কে এই যে অ্যারে উল্লেখ করা হয়েছে 1 2 3, এই 3টা এলিমেন্ট আছে এখানে, আমাদের একই টাইপের ডাটা থাকে এখানে অ্যারের মধ্যে। তো এগুলো নিয়ে আমাদের সামনে ডিটেইলস বলবো, যে অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো উপরে ইন্ডিভিজুয়াল আমাদের চ্যাপ্টার আছে। আর লিংক লিস্টে হয় কি, এটা লিস্ট, লিস্ট বলতে তো নরমাল আমরা বুঝি, যেমন তালিকা আমরা দেখি না, বাংলায় বলতেছি তালিকা। তালিকায় কি থাকে, যেমন আপনারা মনে করেন একটা নরমালি আমরা তালিকা দেখতাম কি, বাজার করার সময় ঘরের থেকে আমাদের মা একটা তালিকা দিয়ে দিত, যে এই বাজার আর কিছু টাকা দিয়ে দিত, যে বাড়ির থেকে বাজার থেকে এই জিনিসগুলি কিনে নিয়ে আয়। এটি হচ্ছে একটা তালিকা বলতেছি। সেই তালিকাটা সহজেই আমরা কি করতে পারি, বাড়াইতে পারতাম নিচের দিকে, তাই না? কিন্তু এরাতে আমরা কিন্তু চাইলেই সহজে বাড়াইতে পারি না, এই ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এরাটা হচ্ছে অন্যরকম, এরাটা হচ্ছে কি একই টাইপের কয়েকটা ডাটা থাকে, আগের থেকে ফিক্সড করা থাকে। থার্ড, আর স্ট্যাকটা কিরকম হয়, স্ট্যাক বলতে যেমন বইয়ের স্তূপ, একটার উপর একটা বই থাকে না, মনে করেন আপনার কাছে একটা বইয়ের স্তূপ আছে সিরিয়ালে একের পর এক। এখন ওই বইটা যদি আপনি মাঝখান থেকে যদি টানার ব্যবস্থা না থাকেন, আমি একটু অ্যারে সম্পর্কে আপনার যদি একটু কোশ্চেন আসতেছে একটু বলি এই জায়গাটা। দেখেন এই যে অ্যারে হচ্ছে এরকম ভাবে থাকে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের এখানে এই 6টা এলিমেন্ট আছে এখানে, তবে এই 6টা এলিমেন্টকে অ্যারেতে কি করা হয়, এটা ইনডেক্স আকার থেকে ইনডেক্সিং করা থাকে। দেখেন একটা ইনডেক্স আছে, ইনডেক্সটা কিরকম থাকতেছে, 0 1 2 3। অবশ্যই অ্যারের ক্ষেত্রে ইনডেক্সিং শুরু হবে 0 থেকে, 0 তম 0 1 2 3 4 5, এবং এলিমেন্ট করা থাকবে এখানে। এই যে 6টা এলিমেন্ট আছে একদম ফিক্সড, এগুলি অ্যারে এলিমেন্ট এগুলি। আর এই এলিমেন্ট গুলি থাকে কি একই টাইপের ডাটা থাকবে অ্যারের ক্ষেত্রে। বাম দিক থেকে স্যার জিরো থেকে শুরু হবে স্যার, 0 প্রথম থেকে শুরু অবস্থা। হবে ইনডেক্সিংটা, হ্যাঁ 0 থেকে শুরু হবে। এখন আমরা রাখি লিস্ট। লিস্ট নরমাল যে তালিকা বলতেছি, এটাও আমাদের লিস্ট বোঝানো যাচ্ছে। আর যদি আমরা লিংক লিস্ট দেই, লিংক লিস্ট, এখানে লিংক লিস্ট বলা হয়েছে LINK, লিংক। লিংক মানে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের লিস্ট থাকে। এই লিংক লিস্টে বহুত প্রকারভেদ আছে, ঠিক আছে? তো নরমালি আমাদের যে লিস্ট আছে সেটাই আমরা চিন্তা করি। লিংক লিস্ট বলতে অনেক কিছু বোঝায়, এটা বিস্তারিত বোঝানো যাবে
আপনি জাস্ট লিস্টটা বলতে নর্মাল তালিকাই মনে করেন এখন, কারণ এটা আরো বিস্তারিত প্রয়োজন হয় বোঝানোর, কারণ এটা নিয়ে পরবর্তী যেমন ডাটা আছে, নেক্সট নেক্সট মানে নেক্সট পয়েন্টার কেসে নোট কেসে ইন্ডিকেট করে থাকে, একটা আরেকটার সাথে লিংক করা থাকে, যেটা লিংক লিস্ট যদি বোঝানো হয়। যেমন মনে করেন আমি সিম্পল অল্প একটু বোঝাই, আমাদের নরমালি যে আমাদের যে মেমোরি হার্ড ডিস্কটা থাকে বা যে স্টোরেজ ডিভাইসে থাকে ওইখানে ডাটাটা থাকে। এই ডাটার মধ্যে কি করা হয়, প্রতিটা মেমোরির সাথে মেমোরিতে লিংক করা থাকে। যেমন এইখানে একটা ডাটা আছে, এই ডাটা নেক্সট বলতে নেক্সট পয়েন্টার, দিস পয়েন্টার পয়েন্টিং করে এই ডাটাকে, এই ডাটার মধ্যে আবার আরেকটা মেমোরি পার্ট একটা অংশ থাকে, সে পরের অংশটাকে লিংক করে। এইটাকে বলছি লিংক লিস্ট, মানে একটা ডাটার সাথে আরেকটা ডাটার সাথে লিংক করে করে সাজানো থাকে লিস্টটা। একটা দুইটা তিনটা ডাটার লিস্ট আছে, এই তিনটা ডাটার লিস্টকে তিনটা নোড বলে উল্লেখ করা হয়ে থাকে। এই তিনটা নোডের মধ্যে এই ডাটার ভিতরে একটা পার্ট থেকে হেড, তারপরে পার্টে কি থাকে নাল। এই হেড থেকে শুরু হয়ে থাকে, এখানে আমার ডাটাটা আছে, ডাটাটা পড়ার পরে এখান থেকে কি করতেছে নেক্সট এই ডাটাকে ইন্ডিকেট করতেছে, এই ডাটাতে পড়ার পরে এই ডাটাটা কালেক্ট করার পর তারপর নেক্সট যেতে পারে, তারপরে কি নাল, যেখানে নাল পাবে মানে হচ্ছে আমাদের লিস্ট শেষ, আর যেখানে হেড পাবে এখান থেকে যাত্রা শুরু, বাম দিক থেকে আস্তে আস্তে দিকে যাচ্ছে। এটা হচ্ছে লিস্টের ক্ষেত্রে। আর যদি আমরা স্ট্যাকের ক্ষেত্রে যাই, স্ট্যাকের ক্ষেত্রে দেখেন, এই যে স্ট্যাকের ক্ষেত্রে কি, স্ট্যাক আমার বিভিন্ন ধরনের হতে পারে। স্ট্যাকেতে এমটি থাকতে খালি থাকতে পারে, এসকেপেটি স্ট্যাক থাকে। মনে করি আমরা যে এই পূর্ণটা ভরাটা দেখতেছি, যে এইখানে যে 1 2 3টা আছে, তিনটার মধ্যে যদি আমরা কোন ডাটাকে বাইর করতে চাই, 3 নাম্বারটা বাইর করতে পারে হবে, আমাদের 1 নাম্বার বাইর করা যাবে না। তাইলে এই ক্ষেত্রে দেখেন একটা জিনিস হচ্ছে কি, ফার্স্ট ইন লাস্ট আউট হবে। প্রথম যে ঢুকতেছে 1 নাম্বার সবাই শেষে বাইর করতে হবে, প্রথম 3 নাম্বার বাইর করতে হবে, তারপর 2 নাম্বার বাইর করতে হবে, তারপর 1 নাম্বার আমাকে বাইর করতে হবে। 3 নাম্বার ডিলিট না করে আমি 2 নাম্বারে যেতে পারবো না, 2 নাম্বার ডিলিট না করে 1 নাম্বার কাছে যেতে পারবো না। আর যদি ইনসার্ট করতে যাই, যদি আমি 3 নাম্বারের পরে ইনসার্ট করতে গেলে 4 নাম্বারটা ইনসার্ট করতে পারবো। এইভাবে সিকোয়েন্সিয়ালি ঢুকাইতে হবে। কারণ একইভাবে কি এখানে লাস্ট ইন ফার্স্ট আউট হবে, ফার্স্ট ইন লাস্ট আউট হবে। এটা ক্ষেত্রে স্ট্যাকের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমাদের ডিটেইলস, যেটা একটা চ্যাপ্টার আছে, এগুলোর ক্ষেত্রে ডিটেইলস আমাদের বর্ণনা আছে। তারপর আমরা কিউর স্ট্যাকের কিউতে আসি, কিউ ইউ ই ডব্লিউ। কিউটা মূলত কি রকম, আমরা যখন বিভিন্ন বাসের টিকিট কাটতে, অথবা এই যে দেখেন এই যে কিউ, এইটা হয়েছে কিউ, একদম সিরিয়ালে লোক দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, এখানে মনে করেন একটা কিউ সিরিয়াল দাঁড়িয়ে আছে, যে সবাই প্রথম আসছে সে প্রথম সার্ভিস পাচ্ছে। মানে আপনি বাসের সিরিয়ালে মনে করেন দাঁড়িয়ে আছেন, বা কোথাও টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, অথবা মনে করেন যে আপনি বিদ্যুৎ বিলের জন্য বা ব্যাংকের মধ্যে যে টাকা উঠানো বা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, ওই যে একটা কিউ সিরিয়ালে, যে প্রথম আসছে সে প্রথম সার্ভিস পাচ্ছে, যে পরে আসতেছে সে পরে সার্ভিস পাচ্ছে। যেমন এই ব্যক্তিরা সবার আগে সিরিয়ালে কাজ পাবে। একইভাবে এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যে এরকম প্রায়োরিটি কিউ থাকে, সাজানো থাকে, যেখান থেকে এই সার্ভিসগুলো মেইনটেইন করা হয়ে থাকে, মানে যে কোন ডাটাটা আগে অ্যাক্সেস পাবে, কোন সার্ভিসটা আগে নেবে, কোন সার্ভিসটা পরে যাবে, এগুলো স্যার প্রায়োরিটি স্যার। প্রায়োরিটি না, প্রায়োরিটিটা একটু আলাদা। এই কিউর ক্ষেত্রে বা স্ট্যাকের ক্ষেত্রে প্রায়োরিটি অ্যাক্সেস আছে, আলাদা জিনিস, ঠিক আছে। আর কিউর ক্ষেত্রে প্রায়োরিটি আছে। মনে করেন যে আপনি একজন ভিআইপি চলে আসলো, তখন তাকে কি করে, তাকে আগে প্রাধান্যতা দেওয়া হয় না। জি জি। কিউর ক্ষেত্রে তো নরমাল কিউ এর নরমাল বেসিক যে কিউ সিরিয়ালে পাবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে একজনের প্রায়োরিটি বেশি, সে সবার আগে সার্ভিস পেয়ে যায়। মনে করেন আপনি ডাক্তার দেখানোর জন্য লিস্ট সিরিয়ালে বসে আছেন, একজন জি জি। হাসপাতালে স্টাফ চলে আসছে, তখন কি করে, সব সিরিয়াল ব্রেক করে তার সার্ভিস আগে দিয়ে দেয়। হ্যাঁ। তখন মানে কি তার হাই প্রায়োরিটি আছে, সে প্রায়োরিটি নিয়ে আসে। তারপর যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে আমাদের কি, যেখানে উপাদানগুলির মধ্যে শাখা প্রশাখার মতো সম্পর্ক থেকে থাকে, যেমন ট্রি এবং গ্রাফ। ট্রির ক্ষেত্রে কি রকম, যে একটা থাকে প্যারেন্টস, প্যারেন্টস এর আন্ডার চাইল্ডস থাকে, সেই চাইল্ডস এর আবার সাব চাইল্ডস থাকতে পারে, সেই সাব চাইল্ডের আবার সাব চাইল্ডস থাকতে পারে। এইভাবে ট্রি আকারে সাজানো হয়েছে। ট্রি গ্রাফটা কিরকম দেখতে হয়ে থাকে সেটা আমরা একটু ইয়াটা দেখি। ট্রি গ্রাফ তো আমরা তো দেখছি অনেকেই, এই ট্রি তো সেই ট্রি না রে ভাই, স্ট্রাকচার দিই, ট্রি স্ট্রাকচার। এই যে দেখেন ডেস্টিনি। আচ্ছা,
এই যে রুট লেভেল 1 এর আন্ডারে যেমন 3টা আছে, তার মধ্যে 2টা, তারপরে 2টা, তারপরে যে 3টা, 2টা যে চাইল্ড, মনে করেন এসে প্যারেন্টস এর আন্ডারে 2টা চাইল্ড আছে বা 3টা চাইল্ড আছে, সেই 3টা চাইল্ডের আবার সাব চাইল্ড আছে, সেই সাব চাইল্ডরা দেখে যায় এর আন্ডারে কেউ নাই, এর আবার 2টা সাব চাইল্ড আছে, এইটা হচ্ছে ট্রি। এইভাবে জাস্ট শাখা প্রশাখা ছড়ায়। তো এইভাবে ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে একইভাবে ডাটাকে আমরা স্টোর করে রাখি বা তার মেকানিজম করা হয় থাকে, এরকম থাকে। আবার দেখা যাচ্ছে গ্রাফ আকারে যেমন আমাদের ফুটবল, সরি বিশেষ করে আমরা দেখি ক্রিকেট খেলা দেখে কত রানের এগেইনস্টে কতটুকু সে গ্রাফ কিভাবে ট্রি এর স্ট্রাকচারটা স্যার 0 থেকে শুরু হয় নাকি স্যার? কোথায় ট্রি স্ট্রাকচারটা কি আপনি 0 থেকে শুরু হয় লেভেল? জিরো, হ্যাঁ লেভেল তো জিরো থেকে, লেভেল 0 1 2 3 4 এভাবে লেভেল তো আসবে, সবার উপরটা জিরো থাকে, ধীরে ধীরে নিচের দিকে লেভেলের সংখ্যা বাড়তে থাকে, এটা লেভেলিং ধরা হয়ে থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে ট্রি এবং গ্রাফ। তারপর হচ্ছে ফাইল স্ট্রাকচারের ক্ষেত্রে ফাইল কয় ধরনের ফাইল রাখা হয়, একটা টেক্সট ফাইল আছে, বাইনারি ফাইল। বাইনারি ফাইলগুলো কিরকম হয়, যেগুলো হচ্ছে রান ফাইল বলতে পারি, বা যেগুলি কম্পিউটার বুঝতে সরাসরি মেশিনের ভাষায় থাকে আর কি, বাইনারি ফাইল মানে এক্সিকিউটেবল ফাইল। একটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল আর হচ্ছে টেক্সট ফাইল। নরমালি আমরা যে ডাটাগুলো লিখে থাকি এটা হচ্ছে টেক্সট ফাইল, আর এক্সিকিউশন লেভেলে যেগুলো থাকে এটা এক্সিকিউটেবল ফাইল। আচ্ছা, তাইলে আমরা এখানে দেখতেছিলাম কয় ধরনের ডাটা স্ট্রাকচারের মধ্যে ফাইল দেখতেছি। এটা হচ্ছে প্রাথমিক ডাটা স্ট্রাকচার, অপ্রাথমিক বা যৌগিক, তারপর হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর এটা হচ্ছে ফাইল ডাটা স্ট্রাকচার। এইবার আসি আমরা অপারেশন, বিভিন্ন ধরনের অপারেশন, কি কি অপারেশন আমাদের একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে সংগঠিত হয়ে থাকে। একটা হচ্ছে কিরকম ইনসারশন, মানে আমরা যোগ করা থাকি বা কোনো একটা ডাটাকে আমাদের ডাটা স্ট্রাকচারে বা ডাটাবেজে ইনসার্ট করা, সেটাকে বলতেছে একটা অপারেশন। ইনসারশন অপারেশন, ডিলিশন অপারেশন, ট্রাভার্সাল অপারেশন, আর হচ্ছে সার্চিং অপারেশন, আর হচ্ছে সর্টিং, আর হচ্ছে মার্জিন, আর হচ্ছে আপডেট। তাহলে কয়টা অপারেশন সম্পন্ন করতে পারি আমরা একটা ডাটা স্ট্রাকচারের ভিতরে? 7 ধরনের অপারেশন সম্পন্ন করতে পারি। 7 ধরনের অপারেশন সম্পন্ন করতে পারি। তার মধ্যে প্রথমে আমরা বলতে পারছি কাকে, ইনসারশন। ইনসার্ট মানে হচ্ছে ইনসার্ট করা, কোন একটা ডাটাকে যোগ করা। তারপর আমরা বলছি ডিলেশন, মানে কোন একটা ডাটাকে এখান দিয়ে বাহির করা। এখন মনে করেন যে এখানে যে উদাহরণ দেওয়া আছে কিউ থেকে একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট একটা প্রক্রিয়ার মাধ্যমে ডাটা ডিলিট করতে পারি। তো এই যে ইনসার্ট করতে, যেমন এই ইনসার্ট যদি আমি করতে চাই, ইনসার্টের ক্ষেত্রে যদি আমি এখানে চিন্তা করি এর মধ্যে ডাটা ইনসার্ট করব কিরকম, সেটা এক ধরনের, লিংক লিস্ট টিভিতে এক ধরনের, স্ট্যাকের মধ্যে এক ধরনের, কিউর মধ্যে এক ধরনের, ট্রি এর মধ্যে এক ধরনের, গ্রাফের মধ্যে এক ধরনের, এবং ট্রি এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ট্রি আছে, ট্রিও আবার বিভিন্ন ধরনের ট্রিও আছে। তো এই ট্রির উপর ডিপেন্ড করে যে কোথায় আমি ডাটাকে ইনসার্ট করব, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের অপারেশনটা ওইভাবে সম্পূর্ণ করে থাকে। তো আমরা জানি যে কি ইনসার্টশন একটা অপারেশন আছে, যার মধ্যে আমরা কি করি, আমরা ডাটা স্ট্রাকচারে ডাটাকে সংযোগ করে থাকি। যেমন এখানে যে উদাহরণ দিয়েছে, উদাহরণ অ্যারেতে একটি নতুন ডাটা সংযোগ করার কথা বলা হইতেছে। জাস্ট array.append এটা কমান্ড, এখানে একটা কমান্ড দেওয়া হয়েছে, array.append 4 মানে যোগ করো, 4 যোগ করো, এখানে 4 অ্যাপেন্ড করা হইতেছে 4। জাস্ট এতটুকু কমান্ডে কিন্তু অ্যারেতে ডাটা যোগ হয়ে যায় না, বাট এটা হচ্ছে মূল কমান্ড এটা। তারপর আছে আমরা ডিলেশন। তো ডিলেশন একটা অপারেশন, এর মধ্যে আমরা কি করতে পারি, কোন একটা জায়গা থেকে ডাটাকে মুছে ফেলতে পারি, কোন একটা ডাটাকে মুছে ফেলতে পারি। যেমন এখানে আমরা উদাহরণ দেওয়া হয়েছে যে কিউর ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা যে আইটেম বাইর করার জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথম ইনসার্ট হয়েছে সে সবার আগে ডিলিট হবে, আউট হয়ে যাবে। যেমন কিউ পপ দিয়ে আমরা তুলে নিয়ে আসি, এখান দিয়ে ডিলিটের জন্য কমান্ড হচ্ছে পপ কমান্ড ইউজ করা হয় থাকে একটা কিউ থেকে যখন ডাটাকে সরিয়ে নেওয়া হয় তার কমান্ড হচ্ছে পপ। কিউর থেকে যদি স্ট্যাকের জন্য হইতো তখন আলাদা হইতো, এর জন্য আলাদা হইতো, সব প্রত্যেকটা আলাদার জন্য আলাদা আলাদা ধরনের কমান্ড বা সার্ভিস ইউজ করা হয়ে থাকে একইভাবে। তো আমাদের এখানে মূল জিনিস হচ্ছে ডিলিট। আমাদের পরীক্ষার সময় এই উদাহরণটা না দিলেও চলবে, এটা দেওয়াটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তবে এতটুকু রেখে উদাহরণ কিউ থেকে এটি আইটেমকে বের করার পদ্ধতি। আর ডিলিশন মানে কি, অপারেশন করা বা মুছে ফেলা বা ডিলিট করে দেওয়া, যেটাকে আমরা নরমালি বুঝি মুছে ফেলা। তো একটা অপারেশন পাইছি ইনসারশন করা, আর একটা হচ্ছে ডিলিশন করা।
ট্রাভার্সাল মানে হচ্ছে জাস্ট রিড করে আসা, ঘুরে চলে আসা, মানে আমরা ডাটাবেসটাকে পরিক্রমণ করে চলে আসে, পরিভ্রমণ করে চলে আসে, মানে টোটাল ডাটাবেসকে একবারের জন্য দেখে চলে আসলাম। যে ডাটা স্ট্রাকচারের প্রতিটি উপাদানকে একে দেখা বা ব্যবহার করা। উদাহরণ, লিস্টের সব উপাদান প্রিন্ট করো, মানে আমি লিস্টের সমস্ত উপাদানকে প্রিন্ট করলাম, একটা ফর লুপ কমান্ডের মাধ্যমে প্রিন্ট করে দিলাম, সে প্রিন্ট করে ফেলো প্রতিটা ডাটাকে এটা প্রিন্ট করে দিল। এটা হচ্ছে কেমন ট্রাভার্সাল কলম। তারপর হচ্ছে কি ইনসার্ট দেখলাম, ডিলিশন দেখলাম, ট্রাভার্সাল মানে জাস্ট প্রতিটা ডাটাকে, ডাটাবেসের প্রত্যেকটা ডাটাকে একবার মানে সিরিয়াল একের উপরে আমরা পড়ে চলে আসলাম, সেটাকে বলতেছে ট্রাভার্সাল। সার্চিং, খুঁজে বের করা, যে কোন একটা ডাটা স্ট্রাকচার থেকে আমি একটা ডাটাকে খুঁজে বের করে নিয়ে আসলাম। সাপোজ মনে করেন আমার একটা ডাটা আছে 1 2 3 4 5, একটা অ্যারে আছে, অ্যারে থেকে আমি 5 নাম্বার ডাটাকে খুঁজে বের করে নিয়ে আসা, এটি হচ্ছে কি আমার কি সার্চিং, অনুসন্ধান করা, খুঁজে বের করা। সর্টিং মানে সাজানো। আমরা সাধারণত কিভাবে সাজাতে পারি একটা ডাটাকে আমরা অ্যাসেন্ডিং আকারে সাজাতে পারি বা ডিসেন্ডিং আকারে সাজাতে পারি। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি রকম হতে পারে, যদি আমরা ডেট হলে কি ডেটের পরক্রমে সাজাতে পারি, মানে পুরনো ডেট থেকে নতুন ডেট, নতুন ডেট থেকে পুরনো ডেট, অথবা অ্যাসেন্ডিং মানে অথবা A to Z বা Z to A, বা 1 থেকে 1 2 3 4 5 6 এভাবে সাজাতে পারি, অথবা 9 8 7 6 5 4 3 2 1 এভাবে সাজাতে পারি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজাতে পারি। এটাকে বলছে সর্টিং, যা সাজানো স্টাইলটা। তারপর হয়তো কি মার্জিন মানে কি, যখন আমরা দুই বা ততোধিক ডাটাকে ডাটা হিসেবে একসাথে আমরা সংযোগ করার চেষ্টা করি, মানে যুক্ত করার চেষ্টা করি, তখন আমরা কি করে থাকি, এই মার্জিন করা হয়। দুইটা লিস্ট আলাদা দুইটা লিস্ট আছে, সেই লিস্ট, যেমন এখানে এ লিস্ট আছে 1 2 আর বি তে আছে 3 4, সি তে আমি কি করলাম 1 2 3 4 শব্দটা যুক্ত করে দিলাম। হ্যাঁ, সাজেদুল ইসলাম বলেন। সাজেদুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হাত তুলে স্যার মার্জিনটা একটু আরেকবার বলেন স্যার। বুঝতে পারিনি। এই 6 নম্বর টপিকটা একটু আরেকবার বলেন স্যার। এই দুই বা ততোধিক ডেটা ট্রান্সফার। 6 নাম্বারটা তো মার্জিন। আচ্ছা, মার্জিনটা হচ্ছে কি কিরকম, যে মার্জ করা, দুইটা ডাটাকে একসাথে যুক্ত করা, এটাকে বলতেছিলাম মানে মার্জিন। দুই বা ততোধিক, এখানে 2টা 3টা 4টা 5টা, মানে একটা ডাটার মধ্যে কখনো তো মার্জ করা সম্ভব না, যেখানে হইতে হইবে 2 বা ততোধিক হবে, এই ডাটাগুলিকে আমরা একসাথে মার্জ করতে পারি, তখন এই মার্জিন হইতে পারে। তো মার্জিন যেমন মনে করেন যে একটা লোক আছে মিস্টার কামাল, তার এজ হচ্ছে 32, এখন সে কামাল আর 32 দুইটা ডাটাকে আমি একসাথে রাখার চেষ্টা করব, অথবা এটাও বাদ, আরো সহজভাবে বলি, মিস্টার মানে কামাল হোসেন নামে একটা লোক আছে, যার ফার্স্ট নেম কামাল, লাস্ট নেম হোসেন। এখন আমি দুইটা ডাটাকে একসাথে যুক্ত করে এক জায়গায় রাখবো, তার পূর্ণ নাম, এক জায়গায় আছে কি ফার্স্ট নেম কামাল, লাস্ট নেম হোসেন, তারপর হচ্ছে পূর্ণ নেমে এখানে আমি আনতে চাচ্ছি কি, তাহলে কি কামাল আর হোসেনকে যুক্ত করে পূর্ণ নেম করে দিলাম কামাল হোসেন, হয়ে গেল। এই যে যুক্ত করা সিস্টেমটা, এটাকে বলেছে মার্জিন। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে একটা লিস্ট, যেমন এ একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে 1 আর 2 দুইটা ডাটা আছে, বি একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে দুইটা ডাটা আছে 3 আর 4, তখন আমরা কি করলাম, সি একটা নতুন লিস্ট তৈরি করলাম, এই লিস্টের মধ্যে এ এবং বি দুইটাকে যোগ করে দিলাম, তখন আমি ডাটাটা কি পাবো 1 2 3 4, এটা আমাদের লিস্টটা পেয়ে গেলাম। এই যে যুক্ত করলাম দুইটা ডাটাকে, যুক্ত করার যে প্রসেস, এটাকে আমরা বলতেছিলাম মার্জিন, একত্র করা। আপডেট মানে হচ্ছে জাস্ট আগের যে ডাটাটা আছে, যে মান আছে, সেটাকে পরিবর্তন করে নতুন একটা ভ্যালু দাঁড় করানো, সেটা হচ্ছে আপডেট। সেটা হইতে পারে যোজন, হইতে পারে বিয়োজন, হইতে পারে ইনসারশন, যে কোনো কিছু হইতে পারে। আপডেট, যে ডাটাটা আছে সেই ডাটা পরিবর্তন করা। সাপোজ এই যে অ্যারে নামে একটা জিনিস আছে, 10 20 30, এই তিনটা জিনিস আছে একসাথে, এখান থেকে আমি কি করলাম 20 নাম্বারকে সরাইয়া 25 নাম্বার ইনসার্ট করে দিলাম, তখন আমার কি হলো, এই 20 এর জায়গায় 25 হয়ে গেল, তখন 10 25 30 হয়ে গেল, তাহলে এটা কি হলো, আপডেট হলো। তাহলে এখানে আমার কি অপারেশন হয়েছে, প্রথম 20 কে আমি ডিলিট করে দিছি, তারপর এখানে 25 কে ইনসার্ট করছি 20 এর জায়গায়, তাহলে দুইটা অপারেশন সম্পূর্ণ হয়েছে। এটা হয়েছে আপডেট। পরবর্তী ভ্যালুটা আমরা কি পেলাম, 10 25 30 পেয়ে যাব, মানে 20 এর জায়গায় 25 আপডেট হয়ে গেল। এই হইছে আমাদের অবস্থান। এখন আমি দেখি তাহলে অপারেশনগুলি কি কি অপারেশন দেখতেছি, ইনসার্ট অপারেশন, ডিলিশন অপারেশন, ট্রাভার্সাল অপারেশন,
সার্চিং অপারেশন, সর্টিং অপারেশন, মার্জিং অপারেশন, আপডেট অপারেশন। আমি আপনাদের গুগল ড্রাইভের মধ্যে শীটগুলো দিয়ে দিছি, অবশ্যই দেখবেন। আমি এখানে দিয়ে এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে প্রথম ডাটা নিয়ে কথা বলতেছিলাম। ডাটার মধ্যে প্রথম কি দেখতেছিলাম? স্যার আজকে সম্ভবত চতুর্থ ক্লাস। আজকে সম্ভবত চতুর্থ ক্লাস না তৃতীয় ক্লাস? তৃতীয়। স্যার একটা কথা কি স্যার, ওই যে ক্লাসগুলো নিচ্ছেন আপনি, হুম। ওই আমাদের যদি আপনার এই সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন আকারে একটা মানে ফাইল করে তৈরি করে দিতেন প্রশ্ন হিসাবে, সেটা এই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সেটা তৈরি করে দিব, প্রশ্ন তৈরি করে দিব এবং রচনামূলক ফাইলও সেটা বুঝিয়ে দিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত রমজানটা শেষ হোক, ঠিক জি আছে? জি, এর এটা দিলে মধ্যে এটা দিলে কি স্যার, আপনি যে ফাইলগুলো আমাদেরকে দিচ্ছেন জিনিসটা এটা আমাদের ভালো হয়, আর যখন প্রশ্নটাকে আপনি দিবেন কনফার্ম করে তখন আরো বেশি বেটার হবে জিনিসটা। এখানে আপনাদের কিন্তু অনেকটা গুছিয়ে দিয়েছি। যেমন মনে করেন ডাটা কাকে বলে, একদম শর্ট করে দিয়েছি, একদম প্রশ্ন ভিত্তিক কোশ্চেনটা করা হয়েছে অনেকটা শীট করে, এবং একটু বেশি কিছু এখানে দেওয়া থাকে কারণ যাতে বুঝতে সুবিধা হয়। আর যেটা হচ্ছে কি এখানে আমি চাইলে কিন্তু আমি এত 1 ঘন্টা ক্লাস নেই না, কিন্তু দেখা গেল যে আপনাদের তারাবি আছে একটু পরে, আমারও তারাবি পড়তে যেতে হবে, দৌড়াদৌড়ি শুরু করে দিব একটু পরে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে সময় কম এই রমজানে, এই জন্য হইতেছে না। আপনাদের ক্লাস সংখ্যা অনেক কম হয়ে গেছে, জাস্ট কোন রকম আপনাদের ক্লাসের সাথে রাখার জন্য আপনাদের একটা করে ক্লাস দেওয়া হয়েছে, যাতে ভুলে না জানে যে আপনারা আবার নতুন করে স্টুডেন্ট। তো এখন জাস্ট আমরা ঈদের পরে ঝাঁপাইয়ে পড়বো, বুঝছেন? তখন অনেক সময় দিতে হবে, আর ক্লাসের সময়টা আমরা অনেক বেশি দিতে পারবো। আমরা তখন 1.5-2 ঘন্টা করে সময় দিব, এবং তখন আপনাদেরকে আরো পড়াশোনা দিয়ে দিব। ওই এখন যখন পড়াশোনা দিতে পারতেছি না, আপনারা একইভাবে জব করতেছেন, দেখছি জব করেন, তারপর আবার পড়াশোনা একটু দেখেন, এই জন্য কম দিচ্ছি। ঈদের পর আমরা চেষ্টা করব সবকিছু আপনারা সময় দিবেন, আমি তো দিবই, আমি আশা করব আপনারাও দিবেন। তো এখানে আমরা দেখতেছিলাম কি দেখছিলাম, ডিফাইন ডাটা স্ট্রাকচার, ডাটা ইনফরমেশন, তারপর দেখছিলাম ডাটা স্ট্রাকচারের গঠন, তারপর দেখছিলাম ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা কি, ডাটা টাইপ, ডাটা স্ট্রাকচারের ডাটা টাইপ, বিভিন্ন ধরনের অপারেশন। এইবার আসেন অ্যালগরিদম। আমাদের সাবজেক্ট নাম ছিল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। প্রতিটা স্ট্রাকচারের মধ্যে আমাদের অ্যালগরিদমগুলি সম্পন্ন করা হয়, প্রতিটা অপারেশন নিয়ে কাজ করতে হবে। তো প্রথম আমরা দেখলাম ডাটা স্ট্রাকচার সম্পর্কে, এবার আমরা দেখি ডাটা অ্যালগরিদম সম্পর্কে। অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদমটা কখন প্রয়োজন হয়? আমরা কোন একটা প্রবলেম সলভ করার জন্য সাধারণত কি করা হয়, কোন একটা প্রবলেম সলভ করার জন্য আমাদের অ্যালগরিদমটা প্রয়োজন হয়। যখন কোনো আপনার কোনো ইস্যু তৈরি হয়, সেই ইস্যুটাকে আপনি কি করেন, সাপোজ মনে করেন আপনি হঠাৎ আপনি ঢাকায় থাকেন, ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, বা আপনি মনে করেন কুড়িগ্রাম থাকেন, সেখান থেকে ঢাকা আসবেন। এই যে আপনার কাছে একটা প্রবলেম তৈরি করা হলো, আপনার কাছে একটা ইস্যু দেওয়া হলো যে আপনি এখান দিয়ে চট্টগ্রাম যাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এটা হচ্ছে আপনার ইস্যু। এখন আপনি কিভাবে যাবেন, এই প্রবলেম সলভ করবেন কিভাবে? তখন ইনিশিয়ালি আপনি এটা চিন্তা করবেন, হ্যাঁ আমি একটা মৌলিক ধারণা, আচ্ছা মৌলিক একটা অ্যালগরিদম তৈরি করবেন, মানে বেসিক অ্যালগরিদম যেটাকে বলতে পারেন। মৌলিক অ্যালগরিদম যেটা হচ্ছে, এখান থেকে আপনি বাসে বাস স্ট্যান্ডে একটা টিকিট কিনা ওইখান থেকে মনে করেন যে আমি চট্টগ্রাম চলে যাব, চট্টগ্রামে কোথায় নামবো এটাও জানেন না, বা ট্রেনে একটা টিকিট কেটে চলে যাব, ওইখান থেকে নাইমা ওইখান থেকে বাসা খুঁজে বাসায় চলে যাব। এটা হলো বেসিক সিস্টেম। এখন আপনাকে আরো বিস্তারিত অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে? আপনি কবে যাবেন, আপনার হাতে টাকা কত আছে, আপনি কত দ্রুত যাওয়া দরকার, আপনার আনুষঙ্গিক কোনো সমস্যা আছে কিনা, আবহাওয়ার অবস্থা কি, যদি আবহাওয়ার অবস্থা খারাপ হয় কিন্তু আপনার দ্রুত যাওয়া দরকার, তখন আপনি চিন্তা করবেন না আপনি তো প্লেনে যেতে পারবেন না, যেহেতু আবহাওয়া অবস্থা খারাপ, রিস্ক, কিন্তু আপনাকে দ্রুত যেতে হবে। তাহলে কোন বাসে যাওয়া যায়? তাহলে অবশ্যই এটা ভালো একটা বাসে যেতে হবে যেটা দ্রুত যাওয়া যাবে,
আবার রাস্তাঘাটের অবস্থা কি সেটাও দেখতে করতে হবে, রাস্তাঘাট যানজট কেমন আছে, পথে কোনো দুর্ঘটনা ভয় আছে কিনা, নাকি আপনার ট্রেন দিয়ে যেতে হবে, ট্রেনের মধ্যে আবার মেল ট্রেন আছে, কোথায় ভাড়া কত আছে, আপনার পকেটের টাকা কিরকম অবস্থা আছে, কত জিনিস পারিপার্শ্বিকতা চিন্তা করে এবং আপনি কোথায় আছেন, কিভাবে যাবেন, সেগুলি সবকিছু অ্যানালাইসিস করে আপনি কি করবেন, টাইম কমপ্লেক্সিটি এবং মানি, অর্থ খরচ আপনার কি পরিমাণ আছে সবকিছু চিন্তা করে আপনি চিন্তা করবেন যে আপনি কি সরাসরি প্রাইভেট কার নিয়ে চলে যাবেন, না বিমানে যাবেন, না রেলপথে যাবেন, না ট্রেনে যাবেন, না নরমাল বাসে যাবেন, না ভিআইপি বাসে যাবেন। আপনি বাসার থেকে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত টিকিট কাটবেন কি অনলাইনে কাটবেন, না সরাসরি গিয়ে কাটবেন, নাকি বাসে গিয়ে সরাসরি বাসের টিকিট কাটবেন, না লোক পাঠিয়ে দিয়ে কেটে নিয়ে আসবেন, নাকি এখান থেকে আপনি উবারে যাবেন মানে বাস স্ট্যান্ড পর্যন্ত, নাকি বাস দিয়ে যাবেন, না রিক্সা দিয়ে যাবেন, না পায়ে হেঁটে যাবেন। ওইখান থেকে যাওয়ার পর বাসে উঠবেন, কতক্ষণ আগে যাবেন বাস স্ট্যান্ডে, এবং বাসে যাওয়ার পর ওইখান থেকে পথে আপনি একটা মধ্যাহ্ন বিরতি দিবে, সেই বিরতিতে আপনি কিছু খাওয়া দাওয়া করবেন কি করবেন না সেটাও চিন্তা করতে হবে। এইভাবে ধাপে ধাপে পুরাটা যখন আপনি সিরিয়ালে যে ক্রমান্বয়ে সাজাবেন এবং কখন যাত্রা শুরু করবেন, যাত্রা শেষ করবেন কোথায়, শুরু থেকে শেষে, এবং ধাপে ধাপে প্রতিটা ধাপে ধাপে যে অ্যানালাইসিসের মাধ্যমে যে উপস্থাপন করা, সেটি হচ্ছে অ্যালগরিদম। দেখেন, অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধানের জন্য সুসংগঠিত প্রক্রিয়া বা নিয়মের সমষ্টি। একটি ভালো অ্যালগরিদম নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ অনুসরণ করা থাকে। প্রপার্টিজ তো বুঝেন, প্রতিটা জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটাকে আমরা বলতেছি প্রপার্টিজ। ক্যারেক্টারিস্টিক্স ও একটা প্রপার্টি। তো ক্যারেক্টারিস্টিক্স মানুষের ক্ষেত্রে হয়, প্রপার্টিজ হচ্ছে কি আর এই বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা নির্দিষ্ট ওই ঘটনার উপরে হয়ে থাকে বা একটা বস্তুর উপর হয়ে থাকে। অ্যালগরিদমের বৈশিষ্ট্য: সুস্পষ্টতা, ইনপুট, আউটপুট, সমাপ্ততা, কার্যকারিতা, কঠোরক্রম, দক্ষতা। আচ্ছা, এই যে অ্যালগরিদম, আমরা কি বলছি অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা আমি চাইছিলাম অ্যালগরিদম সম্পর্কে আরো কিছু আলোচনা করতে, সেটা হচ্ছে পাইথনের মধ্যে আপনাদের অ্যালগরিদম সম্পর্কে কিছু আলোচনা আছে। তো এটা যদি সামনে আগে চলে আসছে এই কারণে হালকা একটু বলতেছি। পাইথনে অ্যালগরিদম নিয়ে আবার কথা বলতে, প্রোগ্রামিং পাইথন আছে আপনাদের, ওইখানেও অ্যালগরিদম সম্পর্কে আপনারা জানতে হবে, সেখানে ফ্লো চার্ট সম্পর্কে আছে, অ্যালগরিদম সম্পর্কে আছে। আর ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনকে আমরা নরমালি ফ্লো চার্ট বলে থাকি, হালকা একটু বলে নিলাম। আর এই অ্যালগরিদমটা কে তৈরি করছে? 800 কি 900 সালের দিকে এক মুসলিম, সে একজন মুসলমান গণিতবিদ, সে তৈরি করেছে। তার বাড়ি হচ্ছে কোথায়? ইরাকে। তার নাম অনুসারে এই অ্যালগরিদম নাম হয়েছে। আচ্ছা, আমরা এই সম্পর্কে আরো ডিটেইলস জানবো আমাদের পাইথনে। আচ্ছা, অ্যালগরিদমের বৈশিষ্ট্য কি কি? স্পষ্টতা, ইনপুট, আউটপুট, সমাপ্ত, কার্যকারিতা, কঠোরক্রম, দক্ষতা। প্রতিটি ধাপ একেবারে পরিষ্কার ও নির্দিষ্ট হতে হবে। প্রতিটি ধাপ কি হতে হবে? একদম নির্দিষ্ট, পরিষ্কার এবং নির্দিষ্ট হতে হবে। ইনপুট, অ্যালগরিদমে শুরু হওয়া আগে শূন্য বা ততোধিক ইনপুট থাকতে পারে। মানে ইনপুটে কি হবে, ইনিশিয়াল ভ্যালুটা কি থাকতে পারে, শুরুতে কি 0 থাকবে, এটা শূন্য না, এটা হবে 0। যদি এখানে শূন্য পড়ে গেছে, এটা 0 হবে। 0 আর শূন্য এক জিনিস না, সরি, আমি ও বুঝাতে চাইছি, ও এবং শূন্য এক জিনিস না। যখন আমরা শূন্য বা 0 লিখতে যাব তখন এটা কি হবে, একটু লম্বাটে যখন থাকে তখন এটাকে আমরা ধরে থাকি 0। আর যখন ও লেখা হয় সেটা একদম সম্পূর্ণ রাউন্ড। দেখেন এই লেখাটা একদম সম্পূর্ণ রাউন্ড হয়েছে, মানে এটা ও, এটা 0 না, এটা 0 হবে। অ্যালগরিদমের শুরুতে হওয়ার আগে 0 বা ততোধিক ইনপুট থাকতে পারে। উদাহরণ, দুইটি সংখ্যা যোগ করার অ্যালগরিদমে 2টি ইনপুট দরকার হয়, এ ও বি। মানে আমাদের যখন ইনপুট, অ্যালগরিদমের ক্ষেত্রে একটা ইনপুট থাকবে, সেই ইনপুট যদি ইনিশিয়ালে কামরুজ্জামান না কিছু বলছেন না। তারপর আউটপুট, অন্তত একটি ফলাফল থাকবে যা ইনপুট থেকে প্রাপ্ত হয়। অন্তত একটি ফলাফল থাকবে যা ইনপুট থেকে প্রাপ্ত হয়ে থাকে। মানে আমরা যখন ফলাফল বা আউটপুট যখন করব সেটা ইনপুট থেকে প্রাপ্ত হইতে হবে। যেমন মনে করেন a + b = সাম, এখানে সাম হলো আউটপুট। এই সাম
হচ্ছে আউটপুট, আর a প্লাস b আমার হচ্ছে যোগফল। এই a b এর ক্ষেত্রে ইনপুট থেকে অথবা b আমরা পাবো, তারপর আমরা আউটপুট সামে আমরা আউটপুট দিতে পারবো। তো এখন অন্তত সব যদি আমাদের ইনপুট থেকে যদি কিছু যদি না পাই তাহলে কিভাবে হবে, কিছু তো ইনপুট থেকে পাইতে হইব। তো তখন তারপর আমরা আউটপুট আমরা দিতে পারবো। এখন দেখেন তাহলে একটা কি স্পষ্টতা থাকবে, প্রতিটা ধাপ একদম পরিষ্কার থাকবে, একটা ইনপুট থাকতে হবে, আউটপুট থাকে, সমাপ্ত থাকে, মানে একটা ফিনিশিং থাকতে হবে, লাস্টে নির্দিষ্ট ধাপে ধাপের মাধ্যমে অ্যালগরিদম শেষ হইতে হইব, এবং কার্যকারিতা এফেক্টিভনেস প্রতিটি ধাপে বাস্তবায়নযোগ্য হতে হবে। প্রতিটা ধাপই বাস্তবায়নযোগ্য হইতে হবে, মানে এমন কোনো ধাপ থাকতে পারবে না যেটা বাস্তবে সম্ভব না, এরকম ধাপ উল্লেখ করা যাবে না। কঠোর কম ওয়েল ওয়ার্ড, মানে যে ওয়ার্ডারটা থাকবে এটা একদম পারফেক্টলি খুব ভালো একটা ওয়ার্ডার থাকবে। দক্ষতা এফিসিয়েন্সি থাকবে, মানে চেষ্টা করবো যত এফিসিয়েন্সি ডিপেন্ড করে কিসের উপরে, দুইটা জিনিসের উপরে, আমরা কত অল্প সময়ের মধ্যে এটা কাজটা সম্পন্ন করা যাচ্ছে, এবং সেখানে আমার কম মেমোরি খরচ হচ্ছে, কম সময় এবং কম মেমোরি ব্যবহার করার মাধ্যমে সমাধান করা, সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি যত বেশি, যত কম সময়ে কাজটা করা যাবে এবং কম মেমোরি খরচের মাধ্যমে। আমি যেমন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য বলেছি, এটা কি যত কম সময়ে এবং কম টাকা খরচ করে আমি যখন যেতে পারবো, সেটা হয়েছে যে আমার দক্ষতা বেশি বা এফিসিয়েন্সি ভালো। তাহলে